আসসালামু আলাইকুম। আমি বুশরা সুলতানা, ইনস্ট্রাক্টর, ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউট। আজকের লেকচারে আমরা হিসাব বিজ্ঞান ও হিসাব রক্ষণ ধারণার দ্বিতীয় লেকচারটি ক্লাস করব। এই লেকচার থেকে আমরা যা যা শিখতে পারি: হিসাব তথ্যের ব্যবহারকারী কারা কারা, হিসাব রক্ষণের বৈশিষ্ট্য এবং সুবিধা, এবং হিসাব রক্ষণ এবং হিসাব বিজ্ঞানের মাঝে কী কী পার্থক্য আমরা দেখতে পাই। আমরা আমাদের লেকচার শুরু করছি। হিসাব তথ্যের ব্যবহারকারী বলতে মূলত বোঝানো হয় কারা হিসাবের তথ্যগুলো ব্যবহার করে থাকে বা কারা এই হিসাবের তথ্যগুলো নিয়ে মূলত বিচার বিশ্লেষণ করে থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি হিসাব তথ্যের ব্যবহারকারীদেরকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি ভাগের নাম অভ্যন্তরীণ ব্যবহারকারী এবং আরেকটি ভাগের নাম বাহ্যিক ব্যবহারকারী। অভ্যন্তরীণ ব্যবহারকারী বলতে সাধারণত যারা ব্যবসা প্রতিষ্ঠানের লাভ ক্ষতি সম্পর্কে অবগত থাকে এবং ব্যবসা প্রতিষ্ঠানের সঠিক আর্থিক অবস্থা সম্পর্কে প্রতিনিয়ত জানতে পারে, তাদেরকেই বোঝানো হয়। তো এখানে মালিক পক্ষ কিংবা ব্যবস্থাপককেই মূলত ইন্ডিকেট করা হয়। তো সাধারণত বোঝানো হয় যারা অভ্যন্তরীণ প্রত্যেকটি সম্পর্কের সাথে জড়িত থাকে তারাই মূলত অভ্যন্তরীণ ব্যবহারকারী। এখানে মালিক এবং ব্যবস্থাপককে মূলত অভ্যন্তরীণ ব্যবহারকারী হিসাবে ধরা হয়ে থাকে। এরপরে আমরা দ্বিতীয় ব্যবহারকারীতে চলে আসি, বাহ্যিক ব্যবহারকারী। বাহ্যিক ব্যবহারকারী মূলত যারা প্রতিষ্ঠানের কখনো লাভ লোকসান সম্পর্কে অবগত থাকে না কিংবা যাদের কোনো স্বার্থ কাজ করে না প্রতিষ্ঠানের সম্পর্কে, তারাই মূলত বাহ্যিক ব্যবহারকারী। তো এখানে আমি দেখতে পাচ্ছি যারা ব্যবসার লাভ ক্ষতি এবং সঠিক আর্থিক অবস্থা সম্পর্কে প্রতিনিয়ত অবগত থাকে না বা প্রতিনিয়ত জানতে পারে না, মূলত তাদেরকেই বাহ্যিক ব্যবহারকারী বলা হয়। যেমন সরকার, পাওনাদার, তারপরে ঋণ প্রদানকারী সংস্থা এবং কর্মচারী এবং কর্মকর্তাগণ বাহ্যিক ব্যবহারকারী। কেননা কর্মচারী এবং কর্মকর্তাগণ খুব কম সময়ে প্রতিষ্ঠানের সঠিক আর্থিক অবস্থা সম্বন্ধে জানতে পারে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী টপিকে, হিসাব রক্ষণের বৈশিষ্ট্য ও সুবিধাবলী। তো এখানে মূলত কতগুলো পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব। প্রথম পয়েন্ট, স্থায়ীভাবে হিসাবগুলোকে সংরক্ষণ করা। কোনো ব্যবসা প্রতিষ্ঠানের প্রত্যেকটি হিসাব বা প্রতিটি লেনদেনকে একটা নির্দিষ্ট হিসাবের বইয়ে লিখে রাখার নামই হচ্ছে স্থায়ীভাবে হিসাবগুলোকে সংরক্ষণ করা। আর এই লিখে রাখার ফলে আমরা আমাদের পরবর্তী পয়েন্টটি নিয়ে আলোচনা করতে পারবো, যেটা হচ্ছে লাভ লোকসান নিরূপণ। একটা নির্দিষ্ট মাসের শেষে বা নির্দিষ্ট বছরের শেষে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের সঠিক আর্থিক অবস্থা বা লাভ বা ক্ষতি, সেটা এই হিসাব রক্ষণের মাধ্যমে আমরা জানতে পারি। তারপরে আছে আর্থিক অবস্থা পরিমাপ করা। একটা প্রতিষ্ঠানে যখন লাভ লোকসান নিরূপণ করা হয়, সেই প্রতিষ্ঠানটি আর্থিক দিক থেকে কতটুকু ভালো আছে সেটা আমরা খুব সহজেই হিসাব রক্ষণের মাধ্যমে এবং হিসাব বিজ্ঞানের পদ্ধতিগুলোর মাধ্যমে জানতে পারি। কাজেই কোনো প্রতিষ্ঠান যদি সুসংগঠিতভাবে হিসাবগুলোকে সংরক্ষণ করে, তাহলে সেই প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাগুলো খুব সহজেই পরিমাপ করা যায়। এরপরে আসছে দেনা পাওনার পরিমাণ নির্ধারণ। দেনা পাওনার পরিমাণ অবশ্যই নির্ধারণ করা যাবে, কারণ দিনের শেষে কত টাকা দেনা আছে এবং কত টাকা ব্যবসায়ী বা কারবারের মালিক অন্যদের কাছ থেকে পাবে, সেই পরিমাণটা হিসাব রক্ষণের মাধ্যমে জানতে পারে। সাধারণত মুখে মুখে হিসাব রাখলে সেটা নির্ণয় করা খুব কঠিন হয়ে যায়, কিন্তু যখন কোনো ব্যবসা প্রতিষ্ঠান সেই হিসাবগুলোকে সংরক্ষণ করে বা লিখে রাখে, তখন সে নির্দিষ্ট সময়ের পরে খুব দ্রুত তার দেনা পাওনাগুলো জানতে পারে। এরপরে আসছে গাণিতিক শুদ্ধতা যাচাই। হিসাব বিজ্ঞানের একটি অঙ্ক বা পদ্ধতি হচ্ছে রেওয়ামিল, যার মাধ্যমে ডেবিট এবং ক্রেডিটের সমস্ত উপাদানগুলোকে সমানভাবে দেখানো হয়। এটি হচ্ছে হিসাব বিজ্ঞানের গাণিতিক শুদ্ধতা যাচাই। আর যখনই কোনো ব্যবসা প্রতিষ্ঠান পরিপূর্ণভাবে হিসাবগুলোকে সংরক্ষণ করে, তখনই সে প্রতিষ্ঠানের আয় ব্যয়ের মধ্যে সামঞ্জস্য পরিলক্ষিত হয়। যদি কোনো ব্যয় অত্যাধিক বেড়ে যায়, তাহলে খুব দ্রুত সেই ব্যয়গুলোকে কমিয়ে আয় ব্যয়ের ব্যালেন্স বা ভারসাম্য তৈরি করা যায়। এর জন্যই আমরা পরবর্তী পয়েন্টে দেখতে পাচ্ছি ব্যয় নিয়ন্ত্রণ, যেটা আমাদের আলোচনা থেকে বোঝা গেল হিসাব রক্ষণের মাধ্যমে খুব সহজেই কোনো ব্যবসা প্রতিষ্ঠানের ব্যয়গুলোকে নিয়ন্ত্রণ করা যায়।
তারপরে আসছে কারবারের দলিল। কেননা কারবারের দলিলগুলোকে মূলত সংরক্ষণ করা হয় হিসাব বিজ্ঞানের মাধ্যমে, হিসাব বিজ্ঞান থিওরি বা হিসাব বিজ্ঞান কনসেপ্টের মাধ্যমে কারবারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দলিলগুলোকে একটা নির্দিষ্ট জায়গায় বা একটা নির্দিষ্ট হিসাবের বইয়ে সংরক্ষণ করা হয়। তারপরে কারবার পরিচালনার সহযোগিতা। যখনই কোনো ব্যবসা প্রতিষ্ঠান পরিপূর্ণভাবে হিসাবগুলোকে সংরক্ষণ করে তখনই সেই ব্যবসা প্রতিষ্ঠানের কারবার পরিচালনা আস্তে আস্তে সহজ হয়ে যায় বা ইজি হয়ে যায়। কেননা সে তার আয় ব্যয় সম্পর্কে জানতে পারে, সে তার লাভ ক্ষতি সম্পর্কে জানতে পারে এবং সে তার সমস্ত ধরনের আয় ব্যয়গুলোকে নিয়ন্ত্রণ করতে পারে। তারপরে আসছে কর নির্ধারণ করা। যখন কোনো ব্যবসা প্রতিষ্ঠান সুচারুরূপে তার প্রতিটি লেনদেন লিখে রাখে এবং হিসাবভুক্ত করে তখন তার লেনদেনটাও কিন্তু শুদ্ধ থাকে, যার ফলে কর কর্তৃপক্ষ খুব সহজেই করগুলোকে নির্ধারণ করে দিতে পারে এবং তাদের কাছে সেটা অনেক বেশি গ্রহণযোগ্য হয়। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি সম্পত্তির রক্ষণাবেক্ষণ এবং বন্টন এবং হিসাবের চুরি এবং জালিয়াতি রোধ। আমরা কোনো ব্যবসা প্রতিষ্ঠান যখন হিসাব রক্ষণ করে বা হিসাব বিজ্ঞানের পদ্ধতিগুলো ফলো করে তখন আলটিমেটলি হিসাবগুলো যখন সে প্রপারলি গুছিয়ে রাখে তখন তার ব্যবসা প্রতিষ্ঠানের চুরি, জালিয়াতি এবং কোনো ধরনের কোনো কাজ করা আসলে বন্ধ হয়ে যায়। হিসাবের চুরিগুলো বা জালিয়াতিগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, যার ফলে দেখা যায় কোনো ধরনের কোনো টাকা পয়সা গরমিল দেখা যায় না এবং পরিপূর্ণভাবে হিসাব করলে সঠিক আর্থিক অবস্থা খুব দ্রুত এবং সহজে জানা যায়। আমরা আমাদের পরবর্তী স্লাইডে চলে গেলাম, হিসাব রক্ষণ এবং হিসাব বিজ্ঞানের মাঝে পার্থক্য। তো আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে দেখিয়েছিলাম হিসাব রক্ষণ হচ্ছে শুধুমাত্র হিসাবগুলোকে একটা নির্দিষ্ট বইয়ে বা একটা নির্দিষ্ট খাতায় সংরক্ষণ করে রাখা, আর হিসাব বিজ্ঞান হচ্ছে মূলত একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি যেখানে লেনদেনগুলোকে লিপিবদ্ধ করে, শ্রেণীবদ্ধ করে, সংক্ষিপ্ত করে এবং নির্দিষ্ট সময় শেষে আর্থিক ফলাফল নিরূপণ করে এবং যার ফলে একটা নির্দিষ্ট অবস্থা বা আর্থিক অবস্থার প্রপার হিসাবটা জানা যায়। এবং দুটোর মাঝে ব্যাপক পার্থক্য রয়েছে। আরেকটি প্রধান পার্থক্য হচ্ছে হিসাব রক্ষণের আওতা অনেক সংক্ষিপ্ত পরিসরের। যেহেতু এখানে শুধুমাত্র একটি কাজ করা হয় সেহেতু এর আওতাটা বা পরিধিটা অনেক ছোট, আর হিসাব বিজ্ঞানের আওতা তুলনামূলকভাবে যথেষ্ট বড় এবং ব্যাপৃত এবং সমাজের প্রতিটি স্তরে হিসাব বিজ্ঞান ধারণার উপর বেস করেই প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষই হিসাব করে থাকে। হিসাব রক্ষণের মাধ্যমে সবসময় আর্থিক ফলাফল বা আর্থিক অবস্থা নির্ণয় করা যায় না, কেননা এখানে শুধুমাত্র হিসাবগুলোকে লিখে রাখা হয় এবং যদিও আর্থিক ফলাফল নির্ণয় করা হয় সেটা আসলে সঠিক নয়। কিন্তু হিসাব বিজ্ঞানের মাধ্যমে একটা নির্দিষ্ট সময় শেষে প্রতিষ্ঠানের লাভ লোকসান নিরূপণ করা যায়, যার ফলে সঠিক আর্থিক অবস্থা প্রদর্শন করা যায়। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, মূল্যবোধ এবং জবাবদিহিতা সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা। সাধারণত মূল্যবোধ হচ্ছে ব্যক্তি এবং সমাজের মানুষ মূলত যা চিন্তা করে বা যা বিশ্বাস করে এবং তাদের ধ্যান ধারণা দিয়ে গড়ে ওঠা একটা মানদণ্ড বা ভালো মন্দ বিচার করার একটা দিক। তো এই মূল্যবোধ এবং জবাবদিহিতা সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের অবশ্যই প্রচণ্ড বেশি পরিমাণে ভূমিকা রয়েছে। তার মধ্যে একটা ভূমিকা হচ্ছে সততা এবং দায়িত্ববোধের বিকাশ। যখন কোনো ব্যবসা প্রতিষ্ঠান হিসাব বিজ্ঞানের প্রত্যেকটি পদ্ধতি ফলো করে হিসাবগুলো রাখে তখন দুর্নীতি, জালিয়াতি, চুরি ইত্যাদি আস্তে আস্তে কমে যায় এবং সম্পদের উপর পরিপূর্ণ নিয়ন্ত্রণ থাকে, যার ফলে যারা এর সাথে সংশ্লিষ্ট বা জড়িত তাদের মধ্যে একটা দায়িত্ববোধের তৈরি হয় এবং সততার বিকাশ দেখা যায়। পরবর্তী পয়েন্ট আলোচনা করা হয়েছে ঋণ পরিশোধে সচেতনতা সৃষ্টি। যখনই কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা কোনো মালিক দেখবে যে তার ঋণের পরিমাণ এত এবং তার ঋণ আস্তে আস্তে বেড়ে চলছে তখন তার মধ্যে একটা সচেতনতা তৈরি হবে যে আমাকে খুব দ্রুত টাকাগুলো পরিশোধ করতে হবে, তা না হলে কিন্তু আমি আস্তে আস্তে আরও অনেক বেশি ঋণে পড়ে যাব, যার ফলে ঋণ খেলাপি হওয়ার সম্ভাবনা আস্তে আস্তে কমে যায়। এবং যখনই কেউ দেখতে পায় তার অনেক টাকা দেনা পড়ে গেছে তখন কিন্তু তার ভেতরে একটা সচেতনতা তৈরি হয় বা একটা কনসিয়াসনেস ধারণা থাকে যে আমাকে এই টাকাগুলো পরিশোধ করতে হবে। এরপরে 4 নম্বর পয়েন্ট, সমাজ এবং রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধের সৃষ্টি। সমাজের বলতে
একটা সরকারের বা একটা দেশের রাজস্বের অন্যতম উৎস হচ্ছে ভ্যাট এবং কর। তো যেহেতু হিসাব বিজ্ঞানের মাধ্যমে সঠিক আর্থিক অবস্থা জানা যায়, কাজেই একটা নির্দিষ্ট সময় শেষে বা নির্দিষ্ট আর্থিক বছর শেষে কর দিতে হয় এবং প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠানকে কর দিতে হয়। আর যার ফলে প্রপারলি হিসাব রাখার ফলে কর ফাঁকি দেওয়ার কোনো চান্স থাকে না বা সম্ভাবনা থাকে না, এবং যে এটার ফলে সমাজ এবং রাষ্ট্রের প্রতি একটা দায়িত্ববোধের সৃষ্টি হয়। সর্বোপরি হচ্ছে জালিয়াতি এবং প্রতারণার রোধ। যখন হিসাব ব্যবস্থা সুসংগঠিতভাবে তৈরি করা হয় তখন হিসাবের জালিয়াতিগুলো এবং কোনো ধরনের কোনো প্রতারণা বা চুরি সেগুলো খুব দ্রুত হ্রাস পায়। কেননা যখন হিসাব প্রপারলি লেখা থাকে তখন কিন্তু চুরি জালিয়াতি করার কোনো স্কোপ থাকে না। যার ফলে আমরা বলতে পারি যে মানুষের মূল্যবোধ এবং জবাবদিহিতা সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের একটা অনেক বড় ভূমিকা কাজ করে। এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী টপিকে, জবাবদিহিতায় হিসাব বিজ্ঞানের ভূমিকা বা কেন জবাবদিহিতা তৈরি করতে হিসাব বিজ্ঞান সহায়তা করে। প্রথমত, ব্যবসা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যারা কর্তৃপক্ষ আছে, ব্যবস্থাপক কিংবা মালিক কর্তৃপক্ষ, তাদের কাছে জবাবদিহিতা একটা আলাদা ক্ষেত্র তৈরি করে এবং হিসাবকাল শেষে প্রত্যেক হিসাব প্রস্তুতকারীকে জবাবদিহিতার ভেতর দিয়ে যেতে হয়। কেননা সবাই তাকে প্রশ্ন করে বা ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে হিসাব সম্পর্কিত প্রশ্ন করে। এরপরে জবাবদিহিতা আর কার কার কাছে করতে হয়? একটা হচ্ছে মালিকের কাছে করতে হবে, যার কাছ থেকে ঋণ নেবে তার কাছে করতে হবে, এবং যাদের কাছে সে বিনিয়োগ করবেন তাদের কাছেও করতে হবে, এবং সর্বোপরি সরকারের কাছে জবাবদিহিতা করতে হবে, কারণ সরকারকে প্রপারলি ভ্যাট দিতে হবে, কর দিতে হবে, শুল্ক দিতে হবে এবং সেগুলো প্রপারলি পরিশোধ করতে হবে। এবং এই হিসাব বিজ্ঞানের মাধ্যমে এই তিনটা পক্ষর কাছে পরিপূর্ণভাবে একজন মালিক বা একজন ব্যবসা প্রতিষ্ঠান জবাবদিহিতায় অংশগ্রহণ করতে পারে। এই ছিল আমাদের আজকের লেকচার। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।